ভারতকে শায়েস্তা করতে হবে। হাসিনা পালিয়েছে, কিন্তু ভারত এখনো খেলছে। ইন্ডিয়ান দূতাবাস বন্ধ করে দিতে হবে। এটা না করতে পারলে বাংলাদেশে শান্তি আসবে না। আমরা ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্ক নতুন ভাবে স্টার্ট করতে হবে। তার আগে মিনিমাম কয়েক মাসের জন্য হলেও ভারতের দূতাবাস বন্ধ করে দেওয়া জরুরি। বাংলাদেশের যত ডিপ্লোম্যাট আছে ভারতে, অনেক হাই কমিশন অফিস থেকে শুরু করার অনেকগুলো কনসুলেট আছে, সবাইকে ফেরত আনা দরকার, সব বন্ধ করে দেওয়া হোক। আর যারা বাংলাদেশে নিযুক্ত আছে ভারতের ডিপ্লোম্যাট, তাদেরকে লাথি দিয়ে বের করে দেওয়া হোক। তারপরে বাংলাদেশের জনগণ, এই শরীফ ওসমান হাদির অনুসারীরা, দেখেন যেহেতু ডিপ্লোম্যাটদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন রয়েছে, ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1971 এর ক্ষেত্রে 1962 সম্ভবত বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে আগে তাদেরকে ফেরত নেওয়ার ব্যবস্থা করা হোক, পাঠিয়ে দেওয়া হোক। তারপরে প্রতীকীভাবে হলো ভারতীয় দূতাবাসের ইট এক একটা যদি জনগণ খুলে আনতে পারে, একটা ইতিহাস কায়েম হবে, একটা অধ্যায় রচিত হবে যে অন্য দেশে খবরদারি করা, হেজিমনি কায়েম করা, তার পরিণতি ওই দেশের দূতাবাসের ইট খুলে নেয় জনগণ। এটা করতে হবে আমাদেরকে। বিএনপি এখন ভারতকে বাঁচাতে, বাংলাদেশে ভারতকে রক্ষা করতে চেষ্টা করছে না, বিএনপি সব প্ল্যান ব্যর্থ হবে হচ্ছে। আজকে আপনারা দেখছেন যে ভারতীয় দূতাবাস অভিমুখে জুলাই ঐক্যের যে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন, এটা পুরো সাউথ ব্লককে নাড়িয়ে দিয়েছে, মোদীকে নাড়িয়ে দিয়েছে। মোদী গদি নড়ে গেছে এবং ভয় আছে। ওরা ভয়ে আইভ্যাক বন্ধ করেছে ফর দি টাইম বিং। শুধু আইভ্যাক না, তোমাদের দূতাবাস বন্ধ করে চলে যাও। সম্পর্ক বন্ধ করাটা জরুরি। তারপরে বিভিন্ন শর্ত দিয়ে নতুন ভাবে শুরু করলে তখন আর এটা থাকবে না, কিন্তু এই সম্পর্ক কন্টিনিউ করলে পুরনো বিভিন্ন জরাজীর্ণ অনেক কিছু জড়িয়ে সামনের দিকে আসবে। একদম বন্ধ করে দেওয়া হোক, তারপরে শিক্ষা দেওয়া হোক, বাংলাদেশ নতুন ভাবে স্টার্ট করবে। আর বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জরুরত নেই, বিকল্প আছে। শুধু চীনের কাছে বলেন, এরা বিকল্প তৈরি করে দিবে। চীন কৃত্রিম চাল তৈরি করে দিতে পারে, কৃত্রিম চাপ তৈরি করতে পারে, আর ভারতের বিকল্প তৈরি করা চীনের জন্য ওয়ান্টার ব্যাপার। আপনার কি লাগবে? চীনে যারা গেছেন তারা জানেন, অনেকে তো জাননি, জানেন না চীন যে কতটা উন্নত, কতটা সমৃদ্ধ। আজকে ঢাকার শহরে ট্রাফিক ব্যবস্থাপনা চীনের কাছে দিয়ে দেন, একদম যানজট মুক্ত করে দিবে। একদম না, মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে এনে দিবে। যানজট চীনেও কিছু কিছু জায়গায় আছে, অপরাধ মুক্ত করে দিবে। চীনের কোথাও কিছু হারিয়ে গেলে মুহূর্তের মধ্যে তারা, একটা শুজ যদি হারিয়ে যায়, ওটা তারা বের করে দিতে পারে। এটা পারবে তারা। দর্শক, খবর, পুলিশি ব্যারিকেডে আটকে সমাবেশে রূপ নিল মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন। হ্যাঁ, এখানে পুলিশ ব্যারিকেড দেবে, ইটস এক্সপেক্টেড। এবং এখন পর্যন্ত পুলিশ ব্যারিকেড ভেঙে যে ইন্ডিয়ান হাই কমিশনের ইট খুলে আনতে যাবে, এটাও আমরা বলছি না। আগে ওদেরকে সরিয়ে দেওয়া হোক, ওদেরকে বলা হোক যে আমরা তোমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক চাই না, অথবা এটা বাংলাদেশের মর্যাদা রক্ষায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে, গণহত্যাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে সারা পৃথিবীকে জানিয়ে ইউনূস ভারতের সমস্ত কূটনীতিকদেরকে বাংলাদেশ থেকে বহিষ্কার করুক। আলটিমেটাম 24 ঘন্টার মধ্যে সবাইকে ফেরত নিন, আপনার চলে যান। তারপরে বাংলাদেশের লোকজন সেখানে টয়লেট বানাক। ইতিহাস রচিত হবে। ভারতের খবরদারি, দাদাগিরি কিন্তু বাংলাদেশ না, পুরো দক্ষিণ এশিয়া বন্ধ হয়ে যাবে। আপনারা দেখেছেন যে বাংলাদেশে জুলাই আন্দোলন দেখে নেপাল, পাকিস্তান, বিভিন্ন জায়গায় আন্দোলন, এমনকি ভারতও আন্দোলন জমে উঠেছিল। ওরকম ভারতকে ডিপ্লোম্যাটিক রিলেশনস এর দিক থেকে যদি একটা শিক্ষা দেওয়া যায়, ভারতের সমস্ত প্রতিবেশীরা সেটা অনুসরণ করার চেষ্টা করবে। আর এটা বাংলাদেশের পক্ষে কোনো ব্যাপার না, শুধু চীনের সাথে আলাপ করেন। আলাপ তো হচ্ছে, দেখেছেন যে চীনের রাষ্ট্রদূত এখন সাদিক কায়েমদের দরবারে আসে,
চীনের রাষ্ট্রদূতের কাছে যে সাদিক ক্যামেরা সবসময় যান, নট নেসেসারি। সাদিক ক্যামের কাছে চীনের রাষ্ট্রদূতরা আসেন, মধুর ক্যান্টিনে এসে চা খান, ফল তৈরি করে দিয়ে যান, আরো কত কিছু দেখবেন সামনে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মোদীকে যে হুঁশিয়ারি দিয়েছেন, এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির আসল গন্তব্য। এবি জুবায়ের মোসাদ্দেকরা যা বলেছেন, ওইটা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হবে, বাংলাদেশ সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হবে। জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ কায়েম হবে, নইলে ইন্ডিয়া ঝামেলা করবেই। অতএব এখন আমি সমস্ত জামাতের আমিরের বক্তব্যের চাইতে আমি এখন এবি জুবায়ের মোসাদ্দেকদের কথার গুরুত্ব বেশি দিই, সাদিক ক্যাম্পদের কথার গুরুত্ব বেশি দিই। কারণ সাদিক ক্যাম্পরা বলেছে যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক প্রয়োজনে স্থগিত করতে হবে কন্ডিশনাল। অতএব বিএনপি তো সরাসরি ভারতের দালালি করছে, জামাত অনেক ক্ষেত্রে কৌশলগত চুপ। যদিও জামাত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার, কিন্তু রাজনৈতিক দলের পক্ষে এই জুলাইকের মতো এতটা সিরিয়াস হওয়া সম্ভব নয়। এই কারণে শরীফ ওসমান হাদির রক্তের বিনিময়ে, শরীফ ওসমান হাদি যেহেতু শহীদ হবেন, শরীফ ওসমান হাদির শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ ভারতের আধিপত্যবাদ মুক্ত হবে। শরীফ ওসমান হাদির শাহাদাতের সাথে সাথে বাংলাদেশ গর্জে উঠবে। ইন্ডিয়ান হাই কমিশন অফিসের ইট খুলে আনবে তরুণরা, সেই উদ্যোগ নেওয়া হবে। শরীফ ওসমান হাদির রক্ত বাংলাদেশের 54 বছরের গোলামীর জিঞ্জির এই রক্তের মাধ্যমে ছিন্ন হয়ে যাবে। রাতারাতি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। ওভারনাইট, অল্প সময়ের মধ্যে একটি পলকে সম্পর্ক বদলে গেল, এরকম একটা বিষয়। ডক্টর ইউনূসের আমলেই, ডক্টর ইউনূস হেড অব দি গভর্নমেন্ট থাকা অবস্থায় 54 বছরের অপেক্ষার অবসান। ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন দর্শক। আমাদের কিসের 54 বছরের অপেক্ষা, এটা আগে বুঝতে হবে, তারপরে রাতারাতি কি ঘটেছে সেদিকে আসি। 54 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার 55তম বছরে আমরা পদার্পণ করেছি, 55তম বিজয় দিবস আমরা উদযাপন করেছি। কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ পাইনি, সুফল পাইনি। আমরা কার্যত ভারতের কাছে পরাধীন ছিলাম। সেই 1971 সালের 16 ডিসেম্বর থেকে বাংলাদেশের প্রশাসন ভারতের দখলে ছিল। ডিসি অফিস, ইউএনও অফিস, তখন তো ইউএনও ছিল না, মানে উপজেলা বা থানা অফিস, এমনকি থানা, পুলিশ প্রশাসন সব ভারতের নিয়ন্ত্রণে ছিল। এর মানে আসলে পুরোপুরি স্বাধীন কিন্তু আমরা 16 ডিসেম্বরও হইনি। পাকিস্তান আত্মসমর্পণ করেছে, কিন্তু কমপ্লিট স্বাধীনতা আমরা 16 ডিসেম্বরও পাইনি, কারণ প্রশাসনের একটা বড় অংশ সরাসরি ভারতের নিয়ন্ত্রণে ছিল। একটা পর্যায়ে শেখ মুজিবের দৃঢ়তার কারণে ভারতকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু পরোক্ষভাবে ভারত আমাদেরকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে। আমাদের একটা সংবিধান হয়েছে, এই সংবিধান ভারত এক প্রকার চাপিয়ে দিয়েছে। ধর্ম নিরপেক্ষতাবাদ ভারত নিজেরা ঢুকানোর আগে বাংলাদেশকে ঢুকিয়েছে। ভারতের চিন্তা দর্শনের মাধ্যমে একদম ভারতীয় একটা সংবিধান আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এরপরে যারাই ক্ষমতা এসেছে তাদেরকে ভারতের কথা অনুযায়ী চলতে বাধ্য করেছে, যারা উল্টাপাল্টা করেছে তাকে হত্যা করেছে। যেমন জিয়াউর রহমান ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যার ফলে তিনি রাজাকারদের নিয়ে দল গঠন করেছিলেন, স্বাধীনতা বিরোধীদের নিয়ে ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই জিয়াউর রহমানকে ভারত হত্যা করেছে। জিয়াউর রহমান হত্যার সাথে ভারত জড়িত ছিল। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসে কেউ ভারতের স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স থেকে বের হতে পারেনি। একটা পর্যায়ে পুরো বাংলাদেশ মনস্তাত্ত্বিকভাবে ভারতের বশ্যতা স্বীকার করেছে, বিশেষ করে যারা ক্ষমতায় আসে তারা। একটা পর্যায়ে এসেছে যে তারেক রহমান বাধ্য হয়ে ভারতে দূত পাঠিয়ে বলে দিয়েছেন যে আমার আব্বা জিয়াউর রহমান, আমার আম্মা খালেদা জিয়া যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছেন, ওই রাজনীতি আমরা করব না, ভারতের কাছে আমি নতি স্বীকার করলাম। হুমায়ুনকে পাঠিয়ে কথা বলে এসেছে। বিবিসি বাংলা সব বিভিন্ন জায়গায় এইভাবে রিপোর্ট হয়েছে যে আগের মতো ভারত বিরোধিতা বিএনপি করবে না। এর মানে
54 বছরে আমরা স্বাধীন হতে পারি না। আমরা যেটা চেয়েছিলাম যে বাংলাদেশ একটা ভূখণ্ড পেয়েছে, বাংলাদেশ হবে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম, ভারত বাংলাদেশের উপর কোনো খবরদারি করতে পারবে না, বাংলাদেশ কিভাবে চলবে এটা বাংলাদেশ ঠিক করবে, ভারত কিসের, ভারত একটা বন্ধু রাষ্ট্র হিসেবে তাদের সাথে সুসম্পর্ক থাকবে, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। কিন্তু না, সেটা হয়নি, ভারত সেটা করতে দেয়নি। আমরা ভারতের কাছে এক প্রকার পরাধীন ছিলাম। এই শরীফ ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করেই ওসমান হাদি রক্ত দিয়ে ভারতের হেজিমনি থেকে বাংলাদেশকে পুরোপুরি ফ্রি করে দিয়ে গেছে বা যাচ্ছে। শরীফ ওসমান হাদির শাহাদাত বাংলাদেশে তিনি নিশ্চিতভাবে মৃত্যুবরণ করবেন। শাহাদাত বাংলাদেশে এক অভূতপূর্ব পরিবর্তন আনবে, সেটাই শুরু হয়ে গেছে। তারই একটা প্রমাণ বিবিসি বাংলা রিপোর্ট, দিল্লিতে যেভাবে রাতারাতি পাল্টালো ভারত বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট। আমরা এটাই চাই, ভারত বাংলাদেশ এইভাবে সম্পর্ক না থাক। ভারতের হেজিমনি বাংলাদেশ থেকে আউট করতে কিছুদিন ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা দরকার, যে ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এরকম কয়েক মাস চলুক, ভারত সোজা হয়ে যাবে। এরপরে নতুনভাবে আবার শুরু হবে, আন্তর্জাতিক বিভিন্ন দেশের মধ্যস্থতায় আবার সুসম্পর্ক হবে। আমি জানি কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগবে, কিন্তু অ্যাটলিস্ট কয়েক মাস স্থগিত থাকুক, তাহলে প্রমাণিত হবে যে বাংলাদেশ আর ভারতের কথা চলে না। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে অ্যাটলিস্ট এরকম একটা দৃশ্যপট আসুক, সেটাই শুরু হয়ে গেছে। আমার মনে হয় যে ইউনূস সরকারের অধীনেই, ইউনূসের আমলেই 54 বছরে যেটা হয়নি সেটা এবার হতে পারে। গত 15 বছরে কি হয়েছে আপনারা দেখেছেন? ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ বা এইসব এলাকার তরুণরা ভিডিও বানালে ভারত থেকে বাংলাদেশ থেকে ধরে নিয়ে যাওয়া হতো, অথবা ভারত লিস্ট পাঠাতো, বাংলাদেশের অমুক অমুক ইউটিউবারকে ধরে আনো, ধরে বর্ডার থেকে পাস করতো। সালাউদ্দিন গুমকেজ কিংবা সুখরঞ্জন বালি গুমকেজ আপনারা দেখেছেন গত 15 বছরে কি করেছে। আমরা এক প্রকার ভারতের অঙ্গরাজ্য ছিলাম, মোটেই স্বাধীন ছিলাম না। নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে, বাংলাদেশের মানুষ বিক্ষোভ করছে, এটা স্বাভাবিক, এটা পৃথিবীর অনেক জায়গায় হয়, এটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে হয়। সেটাকে কেন্দ্র করে ভারতের নির্দেশে বাংলাদেশে কত মানুষকে হত্যা করা হয়েছে, কত মানুষের জীবন শেষ করে দেওয়া হয়েছে, বছরের পর বছর জেল খাটতে হয়েছে। সে রফিকুল ইসলাম মাদানি আরো অনেকের কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন। তো দর্শক, আরো হাজারো এক্সাম্পল আছে যেটা থেকে প্রমাণিত হয় যে গত 15 বছর আসলে আমরা স্বাধীন ছিলাম না, আমরা ভারতের অঙ্গরাজ্যের মতো ছিলাম, স্যাটেলাইট স্টেটের মতো ছিলাম। কিন্তু 5 আগস্ট আমাদেরকে আবার স্বপ্ন দেখিয়েছে যে না, বাংলাদেশ হবে বাংলাদেশ, বাংলাদেশ হবে স্বাধীন সার্বভৌম, আমরা ভারতের বশ্যতা মানব না। তো দর্শক, এরপরে ভারত সাময়িক পরাজয় স্বীকার করলেও তারা একদম পিছু হটেনি। ভারত এই দীর্ঘ 54 বছরে অনেক দালাল তৈরি করে রেখেছে। সেই দালালদের মাধ্যমে সফটলি তাদের স্বার্থ হেজিমনি ধরে রাখার চেষ্টা করেছে। কিন্তু শরীফ ওসমান হাদির রক্ত আবার ভারতের হেজিমনিকে ভাসিয়ে নিচ্ছে, যার ফল এখন আমরা দেখতে পাচ্ছি। ভারতের রাজধানীর বুকে একেবারে আক্ষরিক অর্থেই এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি ও ঢাকার সম্পর্কের রূপরেখা। এক রাতের মধ্যেই, হ্যাঁ, এটাই আমরা চেয়েছি। বদলে যাক, একদম বাতিল হয়ে যাক। বাংলাদেশের সমস্ত ডিপ্লোম্যাট যারা আছে ভারতে, হাইকমিশন অফিস, কনসুলেট, সবাইকে ফিরিয়ে আনা হোক। আর বাংলাদেশের যারা আছে তাদেরকে হাসনাত আব্দুল্লাহর ভাষায় লাথি দিয়ে বের করে দেওয়া হোক। মঙ্গলবার সন্ধ্যাতেও যেখানে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ভারতের বর্তমান সাবেক কূটনীতিকরা, সেনা কর্মকর্তা, থিঙ্ক ট্যাঙ্ক ফেলোরা দুই দেশের ঐতিহাসিক মৈত্রী উদযাপন ব্যস্ত ছিলেন, পরদিন বুধবার সকালে সেই রাষ্ট্রদূতকেই সাউথ ব্লকে তলব করে একগুচ্ছ প্রতিবাদ জানিয়ে রাখলো দিল্লি। সাউথ ব্লক কি অনেকে জানেন না। সাউথ ব্লক হচ্ছে ভারতের যে সরকারের অফিস দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাউথে আর একটা হচ্ছে নর্থে।
তো সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় সাউদে অবস্থিত, আরো অর্থ মন্ত্রণালয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়। তো এই জন্য সাউথ ব্লক বলা হয় আর কি, মানে পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ ব্লকের আন্ডারে। যদিও ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ঢাকায় কিছু চরমপন্থী গোষ্ঠী, যেভাবে ভারতীয় দূতাবাস, এই যে চরমপন্থী বাংলাদেশের বিপ্লবীদের চরমপন্থী গোষ্ঠী বলা, এবার এই সম্পর্ক নাই। আবার বাংলাদেশ থেকেও বলা হচ্ছে যে লাত্তি দিয়ে বের করে দেওয়া উচিত, আমরা ইট খুলে নিব ইন্ডিয়ান হাই কমিশন অফিসের। এবং আরো অন্যান্য বিষয় নিয়ে জটিলতা যেভাবে যাচ্ছে, তাতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের একটা দফারফা এবার হতে যাচ্ছে। আমরা চাই ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক কয়েক মাসের জন্য স্থগিত হোক, কন্ডিশনালি, যদি হাসিনা এবং কামালকে ফেরত না দেয় বা এইসব ঘটনাকে কেন্দ্র করে এরকম একটা বিষয় জরুরি।